হ্যালো লার্নার, তোমাদের সবাইকে WBPSC GS 101-এ প্রত্যেককে স্বাগত। তো আজকে আমরা আলোচনা করব ইম্প্যাক্ট অফ কলোনিয়াল রুল অফ ইন্ডিয়া পার্ট 2, যেটা আমরা পার্ট 1-এ আলোচনা করেছিলাম কিছুটা, এবং ইম্পর্টেন্ট আমরা যে পয়েন্টগুলো বলেছিলাম পার্ট 1-এ, পার্ট 1টা অবশ্যই দেখে নিও, তবে পার্ট 2টা তোমরা বুঝতে পারবে। তো এখানে লেসন প্রেজেন্টেড বাই মি, রমিলা মজুমদার। তো এই যে জায়গাটা, এই যে ইম্প্যাক্ট অফ দ্য কলোনিয়াল রুল, এটা কিন্তু আমাদের সমস্ত ধরনের পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি বা আমাদের যেরকম ল্যান্ড রেভিনিউ সিস্টেমগুলো যেগুলো রয়েছে, তো সব যেমন পার্মানেন্ট সেটেলমেন্ট, মহলবাড়ি সেটেলমেন্ট, তো সবই কিন্তু এই চ্যাপ্টারের আন্ডারে রয়েছে। আর আমরা প্রত্যেকটা কিন্তু সাল কখন কি প্রথা আনা হলো উপনিবেশিক স্থাপনকে আরও মজবুত করার জন্য, তো এগুলো কিন্তু আমরা প্রত্যেকটা আলোচনা করব। তো দেখো, তার আগে আমাদের বুঝতে হবে যে এই যে কলোনি স্থাপন করা, ঠিক আছে, এটা তো শুধুমাত্র ব্রিটিশদের কনসেপ্ট না। এটা তো আমরা প্রথম থেকে যত ইউরোপিয়ান পাওয়ার দেখেছি, যত ইউরোপিয়ানরা, পর্তুগিজ, ডাচ, ডেনিশ সবাই এসেছে, তো সবারই একটা ছিল যে ট্রেড দিয়ে ব্যবসা বলে এসেছে এবং তারপরে নিজেদের আধিপত্য বিস্তার করা। তো এই যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এর আগে আমরা দেখব যে ইউরোপের জায়গা কী ছিল, ইউরোপ কীরকম ছিল, মানে এখানে যে অ্যাডমিনিস্ট্রেশন কেমন ছিল। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা ফটো, একটা পিকচার দেখতে পাচ্ছ, যে পিকচারের মধ্যে দেখতে পাচ্ছ যে দুজন মালিক টাইপের বা আমরা বলতে পারি কর্তৃপক্ষ টাইপের, অথরিটি টাইপের, যাদের আন্ডারে কাজ করছে এতজন, ঠিক আছে। এখানে আমি বলি যে ফিউডালিজম, এই ফিউডালিজম বেস ছিল কিন্তু ইউরোপিয়ান অ্যাডমিনিস্ট্রেশন। আমরা জানি যে ম্যাক্সিমাম ইউরোপ কান্ট্রি যারা, তারা কিন্তু সব কী হয়, মোনার্ক হয়। তো এবার মোনার্কের পক্ষে সম্ভব না যে সাধারণ মানুষকে নিয়ে ডিল করা। তো তারা কি করতো, তারা যেমন আমরা দেখেছিলাম না ইকতাসদারি সিস্টেম, জায়গিরদার প্রথা, ঠিক সেরকম জিনিসই কিন্তু আমরা দেখতে পেয়েছি মিডিয়েটর হিসাবে এখানে মাঝখানে রাখা হয়েছে কিন্তু ফিউডাল লর্ডদের। এই ফিউডাল লর্ডরা কিন্তু ডিল করবে এই আর্টিসানসদের নিয়ে, পিজেন্টদের নিয়ে কিন্তু ডিল করবে। তো এটা হচ্ছে এই ফিউডালিজম অ্যাকচুয়াল শুরু হয়েছিল হচ্ছে আমাদের ফার্মিং ল্যান্ড, এগ্রিকালচারকে দিয়ে, যেটা কটন ফার্মিংকে দিয়ে। এবং 15th সেঞ্চুরি ঠিক আমাদের প্রথমের দিকে বা 14th সেঞ্চুরির শেষের দিকে আমরা দেখতে পাই যে ভয়ঙ্কর প্লেগ বা ব্ল্যাক প্লেগ বলে একটা ভয়ঙ্কর প্লেগ দেখা গেল আমাদের ইংল্যান্ড জুড়ে। প্রায় ম্যাক্সিমাম কটন ইউরোপ জুড়েই কিন্তু আমরা এই ধরনের ব্ল্যাক প্লেগের একটা ভয়াবহ একটা আমরা দেখতে পারলাম একটা পরিস্থিতি। তো সেই পরিস্থিতিতে কি হয়েছে, যত ফার্মাররা রয়েছে তারা নিজেদের প্রাণ বাঁচাতে, কেউ ফার্মিং ল্যান্ডে যুক্ত হতে চাইছে না, বা ফার্মিং ল্যান্ড সবাই ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে। তো এখানে এবার দেখো, এখানে যে ফিউডালিজম বা ফিউডাল লর্ড ছিল, তাদের পাওয়ারটা কাদেরকে দিয়ে, তাদের পাওয়ার, তারা যে ওভারলর্ডশিপ করছে, তারা যে মালিকানা প্রতিষ্ঠা করছে, কাদের ওপর করছে, এই পিজেনদের ওপর করছে। এবার যদি এরাই না থাকে, তাহলে ফিউডাল লর্ডদের কিসের অস্তিত্ব, ঠিক আছে। তো এরা কি করলো, এগ্রিকালচার ল্যান্ড ছেড়ে, আমরা জানি যে এই 19th সেঞ্চুরি বা 18th সেঞ্চুরির অনেক আগে থেকে, মানে 1600 যাকে আমরা বলি 16র দশক থেকে আমরা দেখতে পাই বিভিন্ন রকম আবিষ্কার, এবং এই ছোট ছোট আবিষ্কারগুলোকে ঘিরে ঘিরে কী হলো, বিশাল বিশাল ইন্ডাস্ট্রি গঠন হলো বা শিল্প গঠন হলো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, কলোনাইজেশন আমরা দেখতে পাচ্ছি। তো আমরা প্রথমেই যেটা দেখতে পাবো, দেখো এখানে সব মেশিন ইন্ডাস্ট্রি, মেশিন বেসড ইন্ডাস্ট্রি, এবং আমাদের দুটো ভারত, যখন আমরা ভারতবর্ষ করব, ইন্ডিয়ান মার্কেট এবং ইউরোপিয়ান মার্কেট, তো আমরা এই দুটো মার্কেটের মধ্যে ডিফারেন্ট কেন, ভারতীয় মার্কেট বা ভারতীয় অর্থনীতি কেন ধ্বংস প্রাপ্ত হয়, তার কারণ কী, কারণ ইন্ডিয়ান মার্কেটগুলো ছিল হচ্ছে লেবার বেসড মার্কেট। যেখানে লেবার বেসড মার্কেটের সমস্যাটা কোথায়, লেবার বেসড মার্কেটে যে প্রোডাকশন হয় সেটা সময় বেশি লাগে এবং তুলনামূলক কম প্রোডাকশন হয়, যতটা না মেশিন বেস ইন্ডাস্ট্রিতে হয়। মেশিন বেস ইন্ডাস্ট্রিতে কী হয়, অল্প সময় বেশি পরিমাণ প্রোডাকশন হয়, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু এটা মনে রাখতে হবে। তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং আমরা যেটা দেখব যে কলোনিয়াল স্টেজ আমরা দেখতে পাচ্ছি, যে যে উপনিবেশিক যে সময়, ঠিক আছে। তো সেই সময় আমরা দেখতে পাচ্ছি তিনটে ফেজ রয়েছে, যে তিনটে সাল, সেই তিনটে সালের তিনটে ফেজ রয়েছে। একটা হচ্ছে মার্চেন্টিজম, আমরা যাকে বলি যে আমাদের মার্চেন্ট ক্লাস এখানে হচ্ছে, আমরা সর্বা বা আমরা যেটাকে নিয়ে মার্চেন্টাইটিজম নিয়ে, যেটা নিয়ে আমাদের এক টাইপের ক্যাপিটালিজমে শুরু হচ্ছে, ঠিক আছে। যেখানে কি হচ্ছে, এখানে একজন ব্যক্তিগত ওনারশিপ, এবং সেই ওনারশিপের আন্ডারে কি করছে, যেটা আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকম মেশিনারি, এবং সেই মেশিনারি থেকে প্রোডাকশন
প্রোডাকশন। তো এই মালিকানাকে ঘিরে শুরু হয়ে গেল আমাদের ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটালিজম বা ধনতান্ত্রিক। আমরা জানি যে ধনতন্ত্র বা সমাজতন্ত্রের মধ্যে পার্থক্যটা কোথায়। সমাজতন্ত্র হচ্ছে আমাদের সমাজ, মানে দেখো এটা হচ্ছে আমাদের কি হয়, সমাজতান্ত্রিক গভর্নমেন্ট ওন্ড হয়, আর এরা কি হয়, ক্যাপিটালিজম কি হয়, প্রাইভেট ওন হয়। এবার প্রাইভেট ওন ইন্ডাস্ট্রি যারা হয় তারা কি করে, সবসময় প্রফিটকে ডিপেন্ড করে, প্রফিটকে দেখেন, যে প্রোডাকশন বা যেখানে যে প্রোডাকশনের ডিমান্ড বেশি, যে প্রোডাক্টের ডিমান্ড বেশি, যার প্রফিট বেশি, সেখানে বেশি ফোকাস করে, ঠিক আছে। কিন্তু সোশ্যাল বা আমাদের সোশ্যালিজম কি বা সোশ্যালিস্টিক যে আমাদের আমাদের সোশ্যালিজম যাকে আমরা বলি, সেটা কি দেখে, সেটা দেখে হচ্ছে আমাদের কোনো একটা প্রোডাকশন, যে প্রফিট তো রয়েছেই, কিন্তু কোনো একটা ইন্ডাস্ট্রি যেটা এককালে অনেক বেশি প্রোডাকশন দিত, অনেক বেশি একটা অনেক এমপ্লয়মেন্ট জেনারেট করছে কান্ট্রির, কিন্তু একটা সময় পর দেখা যাচ্ছে সেই ইন্ডাস্ট্রি গ্রো করতে পারছে না। তো তখন সোশ্যালিজম কি করবে, সোশ্যালিস্টিক যে চিন্তা ভাবনা তারা কি করবে, তারা কিন্তু সেই ইন্ডাস্ট্রির ওপরে ফোকাস করবে যে কীভাবে এই ইন্ডাস্ট্রিকে বেশি পরিমাণ ইনভেস্ট করে ইন্ডাস্ট্রিকে বড় করা যায়। তো আমাদের কিন্তু ক্যাপিটালিজম এবং সোশ্যালিজমের মধ্যে কিন্তু তফাৎটা এখানে। তো এবার বিষয়টা হচ্ছে যে ফিসকাল ক্যাপিটালিজম, এটা এবার সালগুলো যদি আমি বলি, যে এই যে আমি বলছি যে কলোনিয়াল স্টেজে আমরা কতগুলো স্টেজ দেখতে পাই। প্রথম মার্চেন্টিজমের সাল হচ্ছে 1757 থেকে, যেখানে আমরা জানি যে পলাশি যুদ্ধের পর থেকে ভারতবর্ষের পরিস্থিতি কি, 1757 মানে পলাশি যুদ্ধ, সিরাজকে পরাজিত করা, হত্যা করা, এবং সেই জায়গায় পারফেক্ট রুলারকে, যে বেঙ্গল ছিল, বেঙ্গল হচ্ছে 60% রেভিনিউ জেনারেট করতো, এবং সেই বেঙ্গল বিহার উড়িষ্যা কিন্তু আমাদের যে ট্রেডটা কিন্তু পুরোপুরি ক্যাপচার করলো, যেখানে একজন পারফেক্ট রুলারকে বসিয়ে রাখলো, মির্জাফরকে, এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি করছে, ইনডাইরেক্টলি পুরো আমাদের দিওয়ানি রাইটটা কিন্তু দেখছে। আর ফৌজদারি নিজামাত কাকে দিয়েছে, নিজামাত রাইট দিয়েছে পারফেক্ট রুলারকে। এবং রেভিনিউ আদায় করার যে অফিসিয়ালস নিয়োগ, সেটাও কিন্তু পারফেক্ট রুলার করছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি করছে। তাহলে এগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। তাহলে এখানে আমি কিন্তু মার্চেন্টিজম যেটা 1757 থেকে 1813, ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটালিজম যেটা 1813 থেকে আমাদের ইয়ারটা হচ্ছে 1857, আর একটা হচ্ছে ফিসকাল ক্যাপিটালিজম হচ্ছে আমাদের 1857 থেকে একদম ফিসকাল ক্যাপিটালিজম 1947। এবার তোমরা যদি বলে যে ফিসকাল ক্যাপিটালিজম তাহলে কি, ফিসকাল ক্যাপিটালিজম হচ্ছে কোনো প্রোডাকশন, কান্ট্রিতে যে কোনো প্রোডাকশন, সেই প্রোডাকশনের ওনারশিপ, সাবঅর্ডিনেশন অফ দ্য প্রসেস অফ প্রোডাকশন, তাকে আমরা বলি ফিসকাল ক্যাপিটালিজম। তো এবার বিষয় ক্যাপিটালিজম, এই পার্টটা কিন্তু দেখো ভালো করে। তাহলে আমি ওভারঅল কি দেখতে পাচ্ছি, আমি পুরো কলোনিয়াল স্টেজে দেখতে পাচ্ছি একটাই প্রসেস, সেটা কি, সেটা হচ্ছে ক্যাপিটালিজম, পুঁজিবাদী চিন্তা। সেই জন্যই তো কি করছে, যে ভারতবর্ষে কে পিজেন্ট, কে বাচ্চে, কে মরছে সেটা দেখছে না, আমাদের কি চাই, ভারতবর্ষকে র মেটেরিয়াল বেসড একটা ইন্ডাস্ট্রি তৈরি করা, এবং ইন্ডাস্ট্রি ফর ফিনিশড গুডস, মার্কেট ফর ফিনিশ গুডস, ইন্ডিয়াকে তৈরি করা ফিনিশ গুডসের মার্কেট, মানে পুরো ছেয়ে যাবে যে ডিমান্ড, যে চাহিদা, যেটা ছেয়ে যাবে ব্রিটিশ পণ্য। তো এটাই তো চেয়েছিল, ম্যাক্সিমাম প্রফিট, লোয়ার ইনভেস্টমেন্ট। তো এটাই তো চেয়েছিল, যাকে আমরা কি বলি, বাই চিপ সেল ডিয়ার, বাই চিপ ইনপুটে কম লাগবে এবং বাই ডিয়ার বেশি দামে বিক্রি করবে। এবং মনোপলি কন্ট্রোল, এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার, মনোপলি কন্ট্রোল বা একাধিপত্য যেটাকে আমি বলি, এবং পলিটিক্যাল কন্ট্রোল আমরা জানি কিভাবে এক একটা 1757 মধ্যে কিভাবে নিজেদেরকে, এবং তাদের প্রধান রাইভালরি ছিল ফ্রেঞ্চ, এবং কিভাবে নিজেদেরকে 1757 মধ্যে এস্টাবলিশ করলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এবার যখন এস্টাবলিশ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তখন সে কিছু, এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1700 থেকে একদম 1947 পর্যন্ত আমরা কতগুলো ভাগ দেখতে পাচ্ছি, ঠিক আছে, যেখানে 1700 দেখতে পাচ্ছি, 1750 দেখতে পাচ্ছি, 1800 দেখতে পাচ্ছি, 1850 দেখতে পাচ্ছি, 1900 দেখতে পাচ্ছি, 1947 দেখতে পাচ্ছি। তো প্রত্যেকটাতে আমরা দেখতে পাচ্ছি একটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেটা এস্টাবলিশ হয়, ব্রিটিশ অ্যারাইভাল 1600-এ, আমরা জানি 1613, 1615,
এবং আমরা দেখতে পাচ্ছি 1750-এর মধ্যে কর্নওয়ালিস ইন্ট্রোডিউস, 1750 থেকে 1800-এর মধ্যে ল্যান্ড রেভিনিউ সিস্টেম প্রত্যেকটা, যেটা ব্রিটিশরা কন্ট্রোল করছে। ম্যাক্সিমাম রেভিনিউ সিস্টেম, যে ম্যাক্সিমাম রেভিনিউ কার কাছে যাচ্ছে? ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে যাচ্ছে, ঠিক আছে, বা ডাইরেক্ট প্রেসিডেন্টদের দ্বারা যাচ্ছে, যেটা রায়তবাড়ি এবং মহলবাড়িতে, আর পার্মানেন্ট সেটেলমেন্টে তো জমিদারদের দ্বারা যাচ্ছে। তাহলে এই সমস্ত বিষয় মানে পুরোপুরি ইকোনমিক্সটা কিন্তু কন্ট্রোল করতে শুরু করলো ব্রিটিশ রুল। তো এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে ব্রিটিশরা এবার এই যে কন্ট্রোল করছে, এখানে কিছু সিস্টেম বা কিছু পদ্ধতি তারা রেখে দিয়েছে এবং প্রত্যেকটা সালে যার দ্বারা তারা কিন্তু এখানে দেখাশোনা করছে। তো সেগুলো কি, সেগুলো আমাকে জানতে হবে। প্রথমেই যেটা করেছে, যেটা আমাদের ইন্ট্রোডিউস করেছে ব্রিটিশ রুল, সেটা হচ্ছে আমাদের 1753 খ্রিস্টে গোমাস্তা। এই যে গোমাস্তা সিস্টেম, এই গোমাস্তারা অ্যাকচুয়াল কে? গোমাস্তারা হচ্ছে কোম্পানির অফিসিয়ালস, ঠিক আছে, মানে কোম্পানির অফিসিয়ালস মানে কি, কোম্পানি এদেরকে রেখেছে মানে মিডিয়েটর হিসাবে রাখবে। এবং কিসের জন্য রাখবে গোমাস্তাদের? মধ্যস্থতা করবে এর ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়ে। বিভিন্ন রকম যত পিজেন্ট, ওয়েভার, এদের প্রত্যেককে, উইভার যারা রয়েছে, যত বস্ত্রবয়ন শিল্প, প্রত্যেকের ল্যান্ডের কত প্রাইস হবে, কি ঠিক হবে, সমস্ত কিছু কিন্তু এরা ঠিকঠাক করবে। এটা কোম্পানির মিডিয়েটর হিসাবে কাজ করছে, ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে দিওয়ানি রাইট। আমরা জানি যে বক্সারের যুদ্ধের পর থেকে দিওয়ানি রাইট পুরোপুরি বাংলা, বিহার, উড়িষ্যার হাতে চলে এলো ব্রিটিশদের, ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে ডাইরেক্ট এজেন্সি। ডাইরেক্ট এজেন্সি মানে হচ্ছে যেমন ধরো আমাদের যেটা আমরা পলাশির যুদ্ধে কলকাতার বুকে দেখতে পেয়েছিলাম, যেমন ধরো জগৎ সেন, এই ধরনের যারা যারা ধরো যেমন কলকাতায় কি হয়েছে বা পলাশি বা সিরাজউদ্দৌলার সাথে কি হয়েছে, সিরাজের যে কন্ট্রোল ছিল বেঙ্গলের উপর, তাতে অনেকে মানে এত শক্ত নিয়ম যেখানে অনেকের অসুবিধা হচ্ছিল লাভ করতে। তো সেখানে যত মার্চেন্ট যারা ছিলেন, যেমন জগৎ সেটের মতো লোকেরা, তারা কি করলো, তারা কোম্পানির সাথে হাত মেলালো সিরাজকে সরানোর জন্য এবং নিজেদের সুবিধার জন্য। এই ধরনের জিনিস আমরা দেখতে পারলাম। এবং ডাইরেক্ট এজেন্সি, ডাইরেক্ট এজেন্ট কোম্পানি। এবং নেক্সট হচ্ছে কাঠবান্দি সিস্টেম। কাঠবান্দি সিস্টেমে আমি তোমাদের বললাম না, গোমাস্তা যারা, এই যে আমাদের যত উইভার রয়েছে, যত আমাদের বস্ত্রশিল্পী, মানে আমাদের যত বস্ত্রবয়ন শিল্পের সাথে যারা যারা জড়িত, তো দেখা যাচ্ছে যে একটা সময়ের পর যে তারা কি হচ্ছে, স্বদেশি পণ্য যাকে আমরা খাদি, কটন বলি, সেগুলো কিন্তু কি হচ্ছে, ধ্বংস, অবশিল্পায়ন দেখা যাচ্ছে। ইন্ডিয়ান হ্যান্ডিক্রাফট কি হচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, বা অবশিল্পায়ন যাকে আমরা বলি। তো এর প্রধান কারণ কি ছিল? এর প্রধান কারণ ছিল যে লেবার বেসড ইন্ডাস্ট্রি, মেশিন বেসড ইন্ডাস্ট্রি। লেবার বেসড ইন্ডাস্ট্রি কোনটা? ইন্ডিয়া। এখানে কি হচ্ছে যে ম্যাক্সিমাম আমাদের ইন্ডিয়ান হ্যান্ডিক্রাফট যত অর্গানাইজেশন বা যত আমাদের প্রোডাকশন হতো, সেখানে ম্যাক্সিমাম লেবার ছিল। তো লেবারদের কি দিতে হবে? ইনপুট চার্জ দিতে হবে। তো এবার মেশিন বেসড কি হয় বা লেবার বেসড কি, তারা কি 10 জন বা 20 জন বা 30 জন লেবার যে কাজটা সময় বেশি লাগবে কাজ করতে, প্রোডাকশন করতে, কিন্তু মেশিন কি হবে, মেশিন মানে মেশিন, তো মেশিন হচ্ছে সময় কম, অল্প সময় বেশি প্রোডাকশন দিতে পারবে। তো এই জন্য কি হলো, এবং যদি আমি ফিনিশিংয়ের দিক থেকেও দেখি, দেখার কথা বলি, ওভারঅল দেখার কথা বলি, তাহলেও আমাদের ফরেন গুডস কিন্তু যে ফিনিশিং ভালো, ঠিক আছে, কম দামি, দেখতে সুন্দর, ঔজ্জ্বল্য আছে, তাহলে বাজার জুড়ে কিসের ডিমান্ড বাড়লো? যদি আমি কনজিউমার হই, তাহলে আমার সামনে যদি এমন একটা জিনিস যা ফিনিশিং ভালো না, দাম বেশি, দেখতে কেমন ম্যাটম্যাট করছে, কেন দাম বেশি? দাম বেশিটা কেন? তার কারণ হচ্ছে যে আমাদের যে আদান প্রদানের যেটা আমদানি রপ্তানি, এটা ব্রিটিশদের জন্য হচ্ছে পুরো ট্যারিফ ফ্রি বা শুল্ক ফ্রি যাকে আমরা বলি। ইন্ডিয়ানদের তো সেরকম ছিল, ইন্ডিয়ানদের তো অনেক বেশি শুল্ক দিতে হতো। তো এবার কি হচ্ছে এখানে, তাই সেই চার্জটা কিন্তু লাগছে। তাহলে এই জিনিসের দাম বেশি, আর অপরদিকে চকচকে সুন্দর মলমলে ফিনিশিং ভালো, তো এই জিনিস কি হচ্ছে, সবাই ডিমান্ড করছে, ডিমান্ড বাড়ছে, ঠিক আছে। তাতে কি হচ্ছে, আমাদের দেশীয় শিল্প কিন্তু ধ্বংস হচ্ছে, আর বিলেতি পণ্য কিন্তু ডিমান্ড বাড়ছে। তাহলে এর ফলে কি হচ্ছে, ইকোনমি নষ্ট হচ্ছে। তাহলে এখানে আমাদের কাঠবান্দি সিস্টেমে কি হলো, এই বস্ত্রশিল্পী যারা রয়েছে তাদেরকে হাত করার জন্য কি করলো, কোম্পানি কিন্তু বিলেতি পণ্য প্রোডাকশন হিসাবে তাদের যে কাপড় কিনতে, যে থান যেটাকে আমরা বলি, সেটাও কিন্তু কিনতে হবে, এবং
ওই ধান দিয়েই কিন্তু জামা কাপড় তৈরি করতে হবে। তাহলে পুরোপুরি আমাদের প্রাইমারি থেকে টার্সিয়ারি পর্যন্ত সব কিছু কী হয়ে গেল, ডিপেন্ড হয়ে পড়লো ব্রিটিশদের উপর। এটাই ব্রিটিশরা চেয়েছিল যে যত কলোনি স্থাপন করছে, যত কলোনিয়াল কান্ট্রি রয়েছে, তারা প্রত্যেকে ডিপেন্ড করবে ব্রিটিশদের উপর। তাহলে এটা কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট কাটবন্দি সিস্টেম, যেটা 1780 খ্রিস্টাব্দে। ঠিক আছে, এবার আমরা যে জায়গাটা বলবো, তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা কত অত্যাচার, কত ভারতের মানুষরা কত রেভিনিউ সিস্টেম বলো সব কিছু নিয়ে, সে তুমি ইকোনমি সব দিক থেকে দারিদ্রতা বা বৃদ্ধি পাচ্ছে, ড্রেন অফ ওয়েলথ শুরু হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাতে কি হচ্ছে, ভারতের অর্থনীতি বা ভারতবর্ষের পরিস্থিতি, দারিদ্রতা বৃদ্ধি পাচ্ছে আর ইকোনমি নষ্ট হচ্ছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এরা অফ ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটালিজম। তাহলে এরা অফ ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটালিজম শুরু হলো কবে থেকে, 1813 থেকে। আমরা জানি যে এই 1813-তে কিন্তু পুরোপুরি ইন্ডিয়া, মানে ইন্ডিয়ার যে ট্রেডটা ছিল, ঠিক আছে, যে আমরা জানি যে 1813-তে মোনোপলি, যে বাহ্যিক বাণিজ্যে বা বৈদেশিক বাণিজ্যের যে একটা বিষয় ছিল, মোনোপলি ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির। 1813 থেকে কিন্তু মোনার্ক কন্ট্রোল করতে বা সভারেন্টি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি মোনার্ক সভারেন্টি বা তার আন্ডারে কিন্তু এলো, কোম্পানির আন্ডারে এলো। ঠিক আছে, তাহলে মোনার্কের সভারেন্টি প্রতিষ্ঠা হলো কার ওপরে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির ওপরে। তাহলে এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। তো এই সময় আমরা কি দেখতে, 1813 থেকে আমরা কি দেখতে পারলাম, ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটালিজম, যে বিভিন্ন রকম ইন্ডাস্ট্রি ফরমেশন এবং যে প্রোডাকশনের, এবং আমরা যদি আমি এগ্রিকালচার ল্যান্ডের ক্ষেত্রে দেখি, তোমরা জানো যে বিভিন্ন নীল চাষ, জুট, কটন, ঠিক আছে, এগুলোর ওপরে, আফিম, এগুলোর ওপরে কিন্তু বেশি ফোকাস করা হয়, যেখানে প্রফিট বেশি। ঠিক আছে, এবং কলোনিয়াল ইকোনমি, কলোনিয়াল ইকোনমির ফল কি ছিল, কলোনিয়াল ইকোনমির ফলে যেটা করতে চেয়েছিল, সাপ্লাই আর র মেটেরিয়াল এবং মার্কেট ফর ফিনিশড গুড, সাপ্লাইয়ার ফরেন, সাপ্লাইয়ার র মেটেরিয়াল এবং মার্কেট ফর ফিনিশড গুড, ঠিক আছে, এটাই হচ্ছে প্রধান কারণ, ফিনিশড গুড। এবার আমরা যেটা নেক্সট দেখবো সেটা হচ্ছে ব্রিটিশ ক্যাপিটালিস্ট ইনভেস্টমেন্ট। তো ক্যাপিটালিস্ট এবার, তাহলে আমি তোমায় কি বললাম, ক্যাপিটালিস্টরা কি চাইছে, ম্যাক্সিমাম প্রফিট। তাহলে আমি কি বললাম, প্রফিটের জন্য তারা র মেটেরিয়ালের উপর ডিপেন্ড। র মেটেরিয়াল কেমন, র মেটেরিয়াল যেগুলো বিক্রি করে তারা সব থেকে বেশি প্রফিট করতে পারবে, যেমন টি প্লান্টেশন, ঠিক আছে, যেমন টি প্লান্টেশন, চা চাষ, তারপর যেমন জুট। ক্যাপিটালিস্টরা এই সময় এর পর থেকে কি করতে থাকলো, ইনভেস্ট করতে থাকলো কোন জায়গাগুলোতে, টি, জুট, কোল, মাইনিং এবং রেলওয়েজ। এগুলো কিন্তু আমাদেরকে ভুললে কিন্তু চলবে না। এবং আমরা জানি নায়েব দিওয়ান যে গোষ্ঠী, মোহাম্মদ রেজা খান অ্যান্ড রাজা সিতাব রয়, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার আমরা ধীরে ধীরে কিন্তু যেটা আমরা দেখতে পারলাম যে মির্জাফর যখন পাপেট রুলার এলো, তখন এই নায়েব দিওয়ান পোস্টটা কিন্তু এলো। নায়েব দিওয়ানের কাজ কি ছিল, কোম্পানির হয়ে রেভিনিউ কালেকশন করা, আর যাকে পেমেন্ট কে করবে, রাজা করবে তাকে পেমেন্ট। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের সব থেকে বড়। এবং এবার আমরা যেটা আলোচনা করব নেক্সট, সেখানে আমরা দেখতে পাচ্ছি ল্যান্ড রেভিনিউ, প্রত্যেকটা ল্যান্ড রেভিনিউ সেটেলমেন্টগুলো। তো ল্যান্ড রেভিনিউ সেটেলমেন্টে আমাদের যে প্রধান তিনটে সেটেলমেন্ট ছিল, জমিনদারি, রায়তবাড়ি এবং মহলবাড়ি। তো জমিনদারি সেটেলমেন্ট বা জমিনদারি সিস্টেম বলতে কি বোঝানো হচ্ছে, জমিনদারি বা পার্মানেন্ট সেটেলমেন্টে টোটাল যে অ্যামাউন্ট ছিল 2 crore 65 lakh rupees, 2 crore 65 lakh rupees, এটা টোটাল ডিমান্ড। এবার কোন কোন রিজিয়নে জমিনদারি ব্যবস্থা ছিল, বেঙ্গল, বিহার, উড়িষ্যা। বেঙ্গল মিন্স কোন বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। তারপরে হচ্ছে বারাণসী, তারপরে হচ্ছে গাজীপুর এবং নর্দার্ন কর্ণাটক। এই প্রত্যেকটা রিজিয়নে কিন্তু আমরা জমিনদারি সিস্টেম দেখতে পাই। জমিনদারি সিস্টেমে যেটা করা হয়, জমিনদারি সিস্টেমে জমিদারদের যত পাওয়ারের কথা, যেটা কর্নওয়ালিস করে গেছেন যে সিস্টেম, যে যত পাওয়ার ছিল জমিদারদের, আলটিমেট পাওয়ার কাদের, জমিদারদের। এখানে কৃষকদের কোনো পাওয়ারই নেই। ঠিক আছে, কৃষকদের
কত অংশ বলা হয়নি, এখানে অংশ ভাগের অংশ, যে প্রফিটের, যে আমরা জানি যে 89 and 11 মানে 100%-এর মধ্যে 89% ইস্ট ইন্ডিয়া কোম্পানি, 11% জমিদার, 10% জমিদার রাখছে, 1% পিজেন্টকে দিচ্ছে। তাহলে ভাবো পিজেন্টদের কন্ডিশন কতটা দুরবস্থা ছিল পিজেন্টদের। তাহলে এবার বিষয়টা হচ্ছে যে এই জায়গাটা থেকে কিছুটা রিলিফ দিলেন হচ্ছে জন শোরের টাইমে এই পার্মানেন্ট সেটেলমেন্ট কি হয়েছিল, যদি 100 টাকা হয়, এই 100 টাকার মধ্যে 45 টাকা নিত গভর্নমেন্ট, এটা জন শোর করেছিলেন, ঠিক আছে। 45 নিত গভর্নমেন্ট, 15 নিত জমিদার, আর 40 নিত পিজেন্ট। তাহলে পিজেন্টদের কন্ডিশন যেটা লর্ড কর্নওয়ালিসের টাইমে কিন্তু ভয়াবহ পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, 11%, যার মধ্যে 10% জমিদাররা রাখছে, 1% কৃষকদের দিচ্ছে। তাহলে ভাবো 1% কৃষকদের কতটা দুরবস্থা। আর কত টোটাল দিতে হচ্ছে, টোটাল হচ্ছে 2,65,00,000 টাকা, যেটা বেঙ্গল থেকে তাদের আয়, ঠিক আছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে 100 টাকার মধ্যে জনশোর কি করছে, 45 জনশোর যেটা করলেন একটু রিলিফ পেল, যেখানে 40% শেয়ার পিজেন্টদের তুলছে। এটা কিন্তু জনশোরের সব থেকে, যেটা কিন্তু আমরা দেখতে পাইনি এর আগে যখন কর্নওয়ালিস কিন্তু ইন্ট্রোডিউস করেছেন পার্মানেন্ট সেটেলমেন্ট, তখন কৃষকদের কন্ডিশন কিন্তু খুবই খারাপ। তাহলে এটা কিন্তু আমাদের জানতে হবে। এবার যদি তোমায় জিজ্ঞাসা করে যে টোটাল ভারতবর্ষের যত এরিয়া, তার মধ্যে পার্মানেন্ট সেটেলমেন্ট কত পার্সেন্ট রয়েছে জায়গা, কত পার্সেন্ট এরিয়া ডিপেন্ড করছে পার্মানেন্ট সেটেলমেন্টের উপর, তাহলে হচ্ছে আমাদের 19% ডিপেন্ড করছে, ঠিক আছে। তাহলে এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। এবার নেক্সট আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে রায়তওয়ারি আলোচনা করব। তো রায়তওয়ারি সেটেলমেন্টে কি হচ্ছে, রায়তওয়ারি সেটেলমেন্টে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কোন কোন রিজিয়ন। প্রথম রায়তওয়ারি কবে ইন্ট্রোডিউস, যেটা আমরা 1820 বলি, থমাস মুনরো বলি, এটা অনেক পরে। রায়তওয়ারি অ্যাকচুয়াল শুরু হয়েছিল 1792, মানে পার্মানেন্ট সেটেলমেন্টের আগে, বড়ামহল এরিয়াতে। কে করেছিলেন বড়ামহল এরিয়াতে? কলোনি রিড। তারপরে 1820-তে, বড়ামহলের পর 1820-তে যেটা মাদ্রাজে হয়, তারপরে বম্বেতে হয় 1825 খ্রিস্টাব্দে। তাহলে তিনটে ডেটই মনে রাখে। তাহলে 1792-তে বড়ামহল এরিয়া, 1820-তে মাদ্রাজ, 1825-এ হচ্ছে আমাদের কোথায়, বম্বেতে। এবং 51% এরিয়া কভার করেছে এই রায়তওয়ারি, মানে সব থেকে, মহলবাড়িতে 23%, তাহলে সব থেকে বেশি ছিল কে এখানে, রায়তওয়ারি। তাহলে এগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে, সরি মহলবাড়িতে হচ্ছে 30%, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট পার্ট। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোন কোন রিজিয়ন ছিল। প্রথমত মাদ্রাজ ছিল, দেখতেই পাচ্ছি, বম্বে ছিল, দেখতেই পাচ্ছি, বেঙ্গলের মধ্যে হচ্ছে ইস্ট বেঙ্গল, আসাম এবং আমাদের কুর্গ, কর্ণাটক। তো এই রিজিয়নগুলো কিন্তু ছিল। এবার তোমরা দেখবে যে রায়তওয়ারি সেটেলমেন্টে কিন্তু কোনো মিডিয়েটারদের কথা কিন্তু বলা হয়নি। রায়তওয়ারি সেটেলমেন্টে কোনো মিডিয়েটারদের কথা কিন্তু বলা হয়নি, কিন্তু মিডিয়েটার কিন্তু ছিল। এখানে এত হাই রেভিনিউ সিস্টেম ছিল, যে রেভিনিউ সিস্টেম দেখা যাচ্ছে 55%, 65%। 65% হচ্ছে ফার্টাইল ল্যান্ডের ক্ষেত্রে, ড্রাই ল্যান্ডের ক্ষেত্রে হচ্ছে 55%। এর ফলে এত হাই রেভিনিউ সিস্টেম, যদিও ডাইরেক্ট ডিল করছে এখানে কোম্পানি হচ্ছে পিজেন্টদের সাথে, কিন্তু হলে কি হবে, এত পরিমাণ তারা রেভিনিউ তারা দিতে পারছে না। এবং তারা কি করছে, একটা সময়ের পর তারা যখন, যে সময় লস হচ্ছে, যে সময় তাদের প্রোডাকশন হচ্ছে না, সেই সময় তারা কি করছে, তাদের ডিপেন্ড করতে হচ্ছে, তাদের লোন নিতে হচ্ছে। লোন কারা দিচ্ছে? মানি লেন্ডাররা বসে আছে। যখন তারা লোন শোধ করতে পারছে না, তখন তাদের কি হয়েছে, জমি কেড়ে নেওয়া হচ্ছে, তাই তো। তাহলে এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। তো এখানে চেট্টি সম্প্রদায় কিন্তু খুব ইম্পর্টেন্ট। চেট্টি যারা মিডিয়েটার আমরা বলছি, চেট্টি সম্প্রদায় কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর মহলবাড়ি হচ্ছে আমাদের যেটাকে আমরা বলি যে ওভারঅল আমাদের একটা কোঅপারেটিভ ফার্মিং এর ক্ষেত্রে, এখানে বিশাল বড় একটা এরিয়া, তার যত ল্যান্ড পুরো এরিয়া জুড়ে, এটা এলাকা, ওই জন্য বলে যে মহল মানে একটা, আমরা বলতে পারি যে একটা
একটা বড় একটা এরিয়া, এই বড় এরিয়ার মধ্যে অনেক ফার্মার রয়েছে যারা ডিপেন্ড করে আছে ওই এরিয়ার জমির ওপরে। তো এই প্রত্যেক ফার্মার একসঙ্গে যে কালেকশনটা হবে ওটা মহলের বেসিসে কালেকশন হবে 65%, এবং তারা কার কাছে জমা দেবে এখানেও কিন্তু অফিসিয়ালি কোনো মিডিয়েটর রাখা হয়নি, কিন্তু এই যে তারা জমা দিচ্ছে গ্রামের যিনি প্রধান তার কাছে, এবং তিনি যাবেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে। তাহলে এক টাইপের আমরা কি দেখতে পাচ্ছি, হ্যাঁ আছে, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি হল্ট মেকেনজি প্রথম শুরু করেছিলেন 1822 খ্রিস্টাব্দে, হল্ট মেকেনজি, ঠিক আছে, এটা মনে রাখবে। নেক্সট এবার যেটা আমরা আলোচনা করব যে ব্রিটিশ ক্রাউন রুল ধীরে ধীরে আমাদের কিভাবে এস্টাবলিশ হলো ক্রাউন রুল। তো আমরা দেখতে পাচ্ছি ব্যাংকিং, কমার্স, শিপিং, ইন্স্যুরেন্স সমস্ত জায়গায় ব্রিটেন ডোমেস্টিক প্রোডাক্টস কম্পিটিশন মার্কেট, যেটা আমরা বলতে পারি যে কম্পিটিশনের সাথে ভারতীয়দের পাল্লা দেওয়া কিন্তু খুবই মানে সব থেকে কঠিন কাজ। তার কারণ হচ্ছে এই ইনপুট চার্জ, যেটা তারা যে আদান প্রদান করছে, ব্যবসা করছে, তাদের কোনো চার্জ দিতে হচ্ছে না, কিন্তু ভারতীয়দের দিতে হচ্ছে, ঠিক আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইন্টারমিডিয়েট বা জমিদার বা রাজা বা প্রিন্স, এরা হচ্ছে অনেক মেজরিটি ছিল এরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়ে, ঠিক আছে। এখানে নো হিউম্যান ওয়েলফেয়ার এখানে একটা বিষয় ছিল এই ইকোনমির মধ্যে, এবং নো ক্যাপিটাল ইনভেস্টমেন্ট। এখানে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট মানে কি, ক্যাপিটাল ইনভেস্টমেন্ট ধরো গভর্নমেন্ট কোনো একটা এরিয়াতে একটা ফ্যাক্টরি এস্টাবলিশ করছে, কোনো রেলওয়ে ফ্যাক্টরি এস্টাবলিশ করছে, তাহলে এইটাতে কি হলো, গভর্নমেন্টের খরচ হলো, কিন্তু গভর্নমেন্ট এটা কি পারপাসে করলো, এখান থেকে গভর্নমেন্টের প্রোডাকশন হবে, এখানে দেশের এমপ্লয়মেন্ট আসবে। তার মানে কি হচ্ছে, এমপ্লয়মেন্ট এলে কি হবে, ট্যাক্স আসবে। তাহলে এই জায়গাটা কিন্তু ভালো করে কিন্তু বুঝতে হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে আমাদের ফার্স্ট অ্যাংলো আফগান ওয়ার 1839-42 এই প্রত্যেকটা ডিটেলস আছে, এই ডিটেলসগুলো আর একটা ক্লাসে কিন্তু বলে দিতে হবে, ঠিক আছে, প্রত্যেকটা ডিটেলসগুলো। আর এখানে আমরা নেক্সট যেটা দেখতে পাচ্ছি, দেখো ফার্স্ট ওপিয়াম ওয়ার, এগুলোর পর কিন্তু ধীরে ধীরে কি হলো, পুরো ব্রিটিশ, এবং শেষ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি সিরাজকে পরাজিত করার পর বা পলাশির যুদ্ধের পর কিন্তু বিশাল একটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু রেভিনিউ কিন্তু হাতে চলে এলো। তো ল্যান্ড রেভিনিউ সিস্টেম প্রত্যেকটা রয়েছে এখানে, রায়তওয়ারি সম্পর্কে, মহলবাড়ি সম্পর্কে আমরা দেখতে পাচ্ছি যে মহলবাড়ি at first the land revenue distributed the state high 83% gross production, but later এটা রিভাইজ করে এটা গ্রস মানে জিডিপির উপরে 66% দিতে হবে, ঠিক আছে, এটা করা হয়েছে। এবার ডেভেলপমেন্ট, নিউ এগ্রিরিয়ান রিলেশন অ্যান্ড ইকোনমিক ফেলিওর পিজেন্ট্রি, যেটা আমরা 1815 খ্রিস্টাব্দে দেখতে পারি, ল্যান্ড হ্যাজ মুভড ইনটু নিউ ল্যান্ড ইন বেঙ্গল, দ্য নিউ এগ্রিরিয়ান রিলেশনশিপ স্টেবিলাইজ দ্য গভর্নমেন্ট রেভিনিউজ বাট হাউএভার রিডিউস দ্য ফার্মার টু মিজারেবল পভার্টি। আমরা দেখতে পারলাম যে এই যে আমাদের পভার্টি, যেটা আমরা দেখছি যে তোমরা বলতে পারো ম্যাম রায়তওয়াড়িতে তো আমাদের পিজেন্টদের ওপরেই পাওয়ার দেওয়া হতো, পিজেন্টদের সাথে ডাইরেক্ট ডিল করতো, পিজেন্টদের ওনারশিপ দেওয়া হতো, তাহলে কেন এখানে পভার্টি কেন আসছে? তার কারণ হচ্ছে তোমাকে দেখতে হবে রেভিনিউ, কত রেভিনিউ তাকে দিতে হবে, তার প্রোডাকশনের কত ভাগ তাকে গভর্নমেন্টকে দিতে হবে। তো সে যখন দিতে পারছে না, ধীরে ধীরে কী হচ্ছে, সে লোন নিচ্ছে। আর যারা মানি লেন্ডার, যারা তালুকদার, এরা অ্যাকচুয়াল কারা, এরা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির, মানে এরা হচ্ছে ব্রিটিশদের সাপোর্টার ছিল, ঠিক আছে। তো ধীরে ধীরে কি হচ্ছে, এরা অধীনস্থ, মানে এরা কি করছে, এগ্রিকালচার যখন সে লোন শোধ করতে পারছে না, তার ল্যান্ড বা তার জমি কেড়ে নিচ্ছে। তাহলে এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে সে কি হলো, তাহলে পিজেন্টের কন্ডিশন কি হলো, সে সর্বহারা, সে জমি হারা হলো, তার কোনো প্রোডাকশন থাকলো না, সে সব শেষ হয়ে গেল, ঠিক আছে। তো এইভাবে কি হলো, দারিদ্রতা বাড়তে শুরু করলো, ঠিক আছে। তাহলে এগুলো কিন্তু খুব ভালো করে মনে রাখো। Indian agriculture in commercialization in the second part of the 19th century, a new substantial movement was the development of the commercialization in Indian agriculture, যেটা আমি বললাম, ইন্ডিগো, কটন, সিল্ক, র সিল্ক, ওপিয়াম, পেপার, টি, সুগার, সব কিছু যেগুলো আমাদের ব্যবসায়িক ক্ষেত্রে ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে এগুলো ইট হ্যাড হার্শলি এফেক্টেড rustic wealth and life configuration of agriculture was previously damaged, which was further broken down by the cultivation of the good grains and the crops for the marketplace rather than utilization.
Commercial crop like jute, cotton, sugarcane, groundnut, tobacco, oilseed, etc. mere remunerative from then food grain, মানে যেগুলো খাদ্যশস্য যেমন ধান, গম, এগুলোর থেকে বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে এগুলো। কেন করা হচ্ছে? কারণ এগুলো কমার্শিয়াল পারপাসে কাজে লাগছে। ঠিক আছে, অয়েল ইন্ডাস্ট্রি, জুট ইন্ডাস্ট্রি, এগুলোকে বেস করে ইন্ডাস্ট্রি গ্রো হচ্ছে। তাহলে এগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে ইন্ডিয়ান এগ্রিকালচারকে কী করে কমার্শিয়ালাইজেশন করা হয়, ইন্ডিয়ান কী ধরনের নিউ এগ্রিরিয়ান রিলেশন, ইকোনমিক ফেলিওর কী হয়, এগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। তো যাই হোক, এখানে কিন্তু আমাদের এগ্রিকালচার সেক্টর বা এভে অফ দ্য ইন্ডিপেন্ডেন্স, আমাদের এই পার্টটা থেকে কিন্তু আমরা নেক্সট পড়ব যে আমাদের ব্রিটিশ ভারতের কন্ডিশন ওভারঅল যেটা পলিটিক্যাল ইকোনমিক আমরা কীরকম পরিস্থিতির সম্মুখীন হই। তো অবশ্যই কিন্তু এটা পড়ো, যেখানে যদি কোনো জায়গা অসুবিধা থাকে তাহলে বলো। এবং আমরা জানি যে যত ফেমাইন, আমরা নেক্সট স্লাইডে দেবো, যত ফেমাইন হয়, ঠিক আছে, তারপরে যত রকম আমাদের কমিশন বসে, ফেমাইন পারপাসে যত কমিশন বসে, ফাইন্যান্স পারপাসে যত কমিশন বসে, এগুলো আমি তোমাদের দিয়ে দেবো। তো আজকে এইটুকু পর্যন্ত। যদি বুঝে থাকো তো অবশ্যই কিন্তু লাইক করো, ক্লাসটা ভালো লাগলে কমেন্টে লিখো, আর ক্লাসটা শেয়ার করো অবশ্যই তোমাদের ভালো লাগলে। আর নেক্সট ক্লাস কিন্তু আমরা পার্ট 3তে কিন্তু আরও বেশি ডিটেল, নেক্সট পার্ট থেকে কিন্তু আরও বেশি ডিটেল আমরা পাবো। তো প্রত্যেকে কিন্তু জয়েন করো যত তাড়াতাড়ি সম্ভব, আর সাবস্ক্রাইব করো WBPSC GS 101। এখান থেকে কিন্তু তোমরা অনেক ডেসক্রিপটিভ ইনফরমেশন কিন্তু পাবে। ঠিক আছে, থ্যাংক ইউ, আবার দেখা হবে নেক্সট ক্লাসে।